ও পাপড়ি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই ভালো করে থাকবে, আমার আশীর্বাদটা সবার আগে নিও। আর তোমাকে আমার বলার কিছু নেই, তার কারণ হচ্ছে আমি যে কটা আমার মেয়ে বলো বা যাই বলো, আমার এখানকার আত্মীয় স্বজন সব, তুমি এদের মধ্যে সর্বগুণ সম্পন্নই বলতে হবে। শ্রেষ্ঠ। তোমার কাছে কোনো দিক থেকেই কোনো বাদ নেই, কমও যায় না কেউ। তুমি সব দিক থেকেই তুমি এক্সপার্ট। ওইখানেই আমার গল্প। শুভ জন্মদিন পাপড়ি, আমার আশীর্বাদ নিয়েও ভালোবাসা নিয়েও ভালো থেকো। তুমি আমার সব কিছু, যখনই তোমাকে ডাকি তখনই তোমাকে পাই। আমার দুটো মেয়ে, কিন্তু তুমি একটা ছেলের কাজই করো, সব সময় আমাদের পাশে আছো। ভালো থেকো, তোমার তো এমনি গুণের শেষ নাই, তুমি ভালো থাকো। সব হ্যাপি বার্থডে বাপি। আজকে এই জন্মদিনে তোমাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এবং ভালো থেকো সবসময়, এবং প্রতিটি জীবন যাতে আনন্দ মুখর হয়ে ওঠে সবসময়, এই কামনা করি। এই আশা নিয়ে তোমার প্রতি ভালোবাসা জানিয়ে, তোমার হ্যাপি বার্থডে আরেকবার জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। হ্যাপি বার্থডে মা, তোমাকে তো আমি খুবই ভালোবাসি, তুমি তো জানোই। আর তোমাকে তো আমি সবসময় একটু বলি যে বোনের থেকে বেশি আমাকে বেশি ভালোবাসো কি না। হ্যাঁ, তো তুমি যে কি বলো আমি ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, তো এটা হলো। আর তুমি তো অনেক ভালো থাকবে সারা জীবন, এটাই আমি কামনা করি। আর তুমি থাকতে থাকতে শতাব্দীর সাথে আমার ঝামেলা মিটিয়ে যাবে, ঠিক আছে? কি আর বলবো, আমি এটাই বলতে চাই যে তুমি তো আমার সব কিছু। আর হ্যালো, হ্যাপি বার্থডে মা। একটু সেজেছি ভিডিওটা করব বলে। তোমাকে নিয়ে অনেক কথা আছে বলার, বাট আমি এতটা বলতে পারি না। বাট কিছু জিনিস আছে উইচ আই উড লাইক টু পয়েন্ট আউট। সেটা হচ্ছে, তুমি আমার লাইফে একটা অনেক প্রমিনেন্ট জায়গায়, মানে এমনই জায়গায় যেখানে আমি আমার ভগবানকে রাখি। অ্যান্ড তোমার ইম্পর্টেন্স আমার লাইফে অনেক বেশি। তোমাকে সেই টাইম থেকে পেয়েছি যখন আমার ঘর সংসার চালানোর কোনো আইডিয়া ছিল না। বাট যদিও এখনও নেই, which I admit, but I think in the past 5 years আমার একটু হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে, I guess 2%. But I'll be honest, আমি হয়তো এতটাও মানে শিখতে পারতাম না যদি তোমার সেই ফ্রেন্ডলি নেচার আর অ্যাডজাস্ট করার ওই কেপেবিলিটিটা না থাকতো, আমার মতো ইডিয়টকে মানুষ করার মতো আর কি। সো আই থিঙ্ক তোমার জায়গাটা আমার লাইফে অনেক উঁচু ইয়েতে। অ্যান্ড নট অনলি দিস, বাট এরকম আরও অনেক রিজনস আছে। তুমি আমার সাথে তখন ছিলে when, to be honest, I was going through a very rough phase. So তো গ্র্যাজুয়ালি তুমি আস্তে আস্তে আমার মা না, বাট আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো, যার থেকে আমি কিছু হাইড করতে পারি না। সো ছোট থেকে ছোট জিনিস, মানে সব কিছুই তোমার সাথে শেয়ার করতে ইচ্ছা হয়। কিছু মনে হয় না যে কিছু লুকিয়ে কি পাবো, কাকে বলবো।
একজনকে তো বলতে হবে, না তো আমার প্রবলেম হবে। সো আমি তোমাকেই সব বলি, আর গাইডেন্স পেলে খুবই ভালো হয়। সো এই জন্য আমি তোমাকে বলি, বিকজ আমি জানি যে তোমাকে বললে আমি সহি সালাহ পেয়ে যাব। অ্যান্ড তুমি নট অনলি মানে তুমি আমাদের লাইফে, অবভিয়াসলি পিয়াও এটাতে এগ্রি করবে, তুমি নট অনলি একটা মানে মাদারলি ফিগার, বাট তুমি একটা ফ্রেন্ড, তুমি একটা গাইডিং স্টার, তুমি একটা টিচার, অ্যান্ড আই ডোন্ট নো তুমি এভরিডে কত রোলস প্লে করো, which I admire, and someday or the other আমি তোমার মতো হতে চাই। সো তুমি ইন্সপায়ারও করো আমাদেরকে এভরিডে, which is even more special. So on this birthday I wish you good health, may you prosper, smile always, আর যাতে খুব ভালো থাকো, খুশি থাকো, আর তোমার চোখ দিয়ে কখনো জল না পড়ে। আমি যাতে এত কেপেবল হতে পারি, সেখানে আমি যাতে এত কেপেবল হতে পারি যাতে আমি কখনো তোমার চোখ দিয়ে যাতে একটা জলও না বেরোয়। সো আই লাভ ইউ, হ্যাপি বার্থডে। Happy birthday, my mom. I love you, my mom. Bye. হ্যাপি বার্থডে মা, শুভ জন্মদিন। তোমাকে নিয়ে আমি ছোট্ট না বেশ বড় করে একটা জিনিস লিখেছি, কারণ স্পন্টেনিয়াসলি বলতে গেলে তোমায় নিয়ে বলতেই থাকবো, কোথায় দাড়িটা টানবো আমি বুঝতে পারবো না, কারণ তুমি তো একটা ইমোশন, তোমায় নিয়ে ওইভাবে বলা যায় না, তাই আমি একটু লিখেছি, আমি বলবো একটা গল্পের মতন করে। মা, সালটা 1998, তারিখ 29শে মার্চ। নার্স বলল, কি মিসেস কাবেরী, কি চাই? একটা তো ছেলে আছে, এবার একটা মেয়ে হলে বেশ ভালো হয়। ব্যাস, ঠিক সেই দিন থেকে কথা রাখা শুরু করেছি তোমার, আজীবন রাখবো। বেশ, গল্পে ফিরি। জন্মানোর পরে বিশেষ কিছুই আমার মনে নেই, মানে এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, এখন ডুগুর ছোট থেকে বড় হওয়াটা, মানে সেটার এক একটা মুহূর্ত, এক একটা দিনকে খুব কাছ থেকে দেখায় আমি বেশ টের পাচ্ছি যে আমাকে আরামের ঘুম পাড়ানোর জন্য তুমি কত রাত জেগে কাটিয়েছো। ডুগু হালে কালে এক আধবার বমি করলে আমি কিছু না করেও ভাবি, উফ কত কাজ, আর আমার জন্য এটা তোমার রোজকার রুটিন ছিল বলো। শুধু তাই নয়, আমার কিসের জলাতঙ্ক ছিল কে জানে, আমাকে রোজ স্নান করানো আর তেল মাখানোর চক্করে তুমি নিজে ঘেমে স্নান হয়ে যেতে। কি আর করবে বলো, একটা ফুটফুটে মেয়ে চেয়েছিলে, না এবার বোঝো ঠেলা। না মানে ভালো ছিলাম, মানে দোষের মধ্যে একটু বেশি বকবক করতাম, যেটা এখনো বকি। হাতে পায়ে কিন্তু পেঁচাজার বাহন তার মতোই ছিলাম, শুনেছি। যাকে এসব তো শোনা কথা, যেগুলো আমি জানি সেগুলো বলি। সেটা হলো আজ এই যে ক্যামেরার সামনে বসে আমি অনায়াসে বলতে পারছি বা লিখতে পারছি এত সুন্দর করে, সুন্দর মানে একটু নিজেকে ভাও খেয়ে নিলাম, তো হ্যাঁ যাই পারছি যেগুলো, তার সবটাই তোমার জন্য। মানে এই ছোটোবেলায় যখন আমি ঠিক করে অক্ষর সাজিয়ে শব্দ তৈরি করে বাক্য গঠন করতেও জানি না, তখন ঠিক সেই বয়স থেকে তুমি আমায় আবৃত্তি শিখিয়ে স্টেজে আমাকে দিয়ে আবৃত্তি বলিয়েছো। মানে বলিয়েছোই আমি বলবো, আমি তো বলেছি, কিন্তু তার পেছনে পুরো কৃতিত্বটা তোমার। আমার বলা, তোমার শেখানো প্রথম কবিতা স্টেজে, ভয় পেও না, তোমায় আমি মারবো না। তারপর আসি নাচে, আমার সম্পদ, যার সবটা আমার চেয়েও বেশি তিল তিল করে তোমার তৈরি করা। কেন সেটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা ঘটনা, মানে একটা দিন একটু এনাক্ট করি। ধরো আমার কাল কম্পিটিশন তার আগের দিনটা তুমি বলতে, মা না ক্যাসেট চালিয়ে দিচ্ছি, তুমি পারফেকশন করো। হ্যাঁ যাই, আমি দাদুকে খেতে দিয়ে আসছি, হ্যাঁ তুমি কিন্তু থামবে না, পারফেকশন করো, আমি এসে দেখবো। মা এলো, ও মা এই দেখো হয়েছে, বেটা এইখানটা হাসিটা এতটা না, একটু ছোট কর, আরে পার হাতের অ্যাঙ্গেলটা ঠিক কর, হচ্ছে না। হয়েছে মা।
আর আরেকবার একটু বাবা একটু বসে নিয়ে মনে করে নে, লাস্ট একবার। তোর এ মহিলা কিছুতেই সন্তুষ্ট হয় না। সেখান থেকে আজ সৃষ্টির এক্সপ্রেশন কিন্তু খুব সুন্দর। যে বা যারা বলো তাদের আশা করি বুঝতে দেরি নেই এর কৃতিত্বটা কার। মা, আমার স্টেজে কম্পিটিশনগুলোর দিন নাচ করতাম আমি, প্রাইজ পেতাম আমি, তুমি তো কিছু পেতে না মা। তাও কোথা থেকে এত এনার্জি, এত ভালো লাগা আসতো যে অত বড় বাড়ি, অত বড় সংসার সামলে, ছেলেকে সামলে, সবটা করে আমাকে ওই ঠন ঠন করে কাপা হাত নিয়ে, অত সুন্দর মেকআপ করে, ওই ছোট্ট চুলকে খোপা করে সাজিয়ে অতটা সুন্দর করে দিতে, কি পেতে বিনিময়? স্টেজে মেয়ের নাচ দেখতে। মা, অমনটা তো তোমার সাথেও হতে পারতো মা। তুমি তো অনেক অনেক বেশি গুণী আমার থেকেও। তুমি নাচ, গান, আঁকা, হাতের কাজ সবটাই পারদর্শী। ও, আঁকা আর হাতের কাজ থেকে যেটা মনে পড়লো, হাতের কাজ আমার স্কুলে যা যা করতে হতো, পাটের দড়ি দিয়ে পাপোশ, পোস্টার, আমার ঠিক করে মনেও নেই কারণ সবটাই তো তুমি করতে। সেগুলো করে টিচারদের থেকে বাহবা করাতাম আমি, কিন্তু পেছনে এই সব কটার যে ম্যাজিক বা হাত, সেটা তোমার। শুধু আমার কেন, পাড়ার যত দিদিরা কুচোকাচারা ছিল সবারটা তুমি নিজে দায়িত্ব নিয়ে, আমি করে দেবো, আমি এগুলো করতে খুব ভালোবাসি। তুমি সত্যিই ভালোবাসো মা। তাছাড়া আঁকা, আমার স্কুল কলেজ প্রত্যেকটা সময় বায়োলজির আঁকা, একবার তো মানে ক্লাস 10-এ প্রবাবলি আমার বায়োলজি প্র্যাকটিক্যাল খাতায় হিউম্যান ইয়ার এই আঁকাটা দেখে আমি মোটামুটি হার্ট ফেল করার জোগাড়, যে আমার খাতায় এত সুন্দর আঁকা, মানে কি ছবি, আমি তো ভাবতেও পারি না অত ভালো আঁকার ব্যাপার, সেটা তুমি এঁকেছিলে। প্রশংসা আমি পেতাম সেই একই। আর এগুলো তো ছাড়াও পড়াশোনা গেল, তাছাড়া ধরো এই আমের ঋত্বিকের সাথে প্রথম বছর প্রেমের সুবাদে হঠাৎ ইচ্ছে হলো যে একটা কার্ড বানাবো, ইউটিউব থেকে দেখে বুদ্ধি নিলাম, সেসব আমার নিজের নেই, বুদ্ধি নিলাম যে কিভাবে কি বানাবো, মানে ভাবলাম আমি, এক্সিকিউট করলো কে? তুমি। সারা রাত জেগে আমি ঘুমাচ্ছি, তুমি 6টা অবধি জেগে কি করছো না, মেয়ের বয়ফ্রেন্ডের জন্য কার্ড বানাচ্ছ, লোকে আসবে, তুমি করেছো। কিন্তু মা, সেদিনও ভোর 6টা অবধি জাগার পরেও বাবা বা দাদা ভাইয়ের অফিস যেতে কিন্তু এক ফোঁটাও দেরি হয়নি, 9:30টার মধ্যে তাদের সব রেডি, তুমি করেছো। আর এসব তো আছেই, মানে আমি তোমার সাথে এতটা ফ্র্যাঙ্ক বা এতটা ফ্রি, আমার ক্লাস 4-এ পাওয়া আমার মনে আছে প্রথম একটা ছোট্ট ছোট্ট চিরকুট টাইপের লেখা, যে আমায় বিয়ে করবি, এরকম লেখা, প্রপোজাল আর কি। এসে আমি যেটা প্রথম দেখিয়েছিলাম আমার মাকে, তোমাকে দেখিয়ে খুব রেগে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর আবার আমার কাউকে ভালো লেগে লেখা চিঠি অনেক বড় বয়সে, সেটাও আমি তোমাকে প্রথম পড়িয়েছি। তোমার সাথে আমি সবটা ফ্রিলি করতে পারি, কারণ তুমি কোনোদিন আমায় জিজ্ঞেস করোনি কোথাও থেকে দেরি হলে, বা মানে কেন দেরি হলো, বা কোথায় ছিলি এতক্ষণ, কিংবা কার সাথে ফোনে কথা বলছিলি, কোনোদিন না। তুমি দিনের শেষে আমার একটাই কথা বলেছো, মামন আমি তোমায় খুব বিশ্বাস করি, আমার তোমার উপর অগাধ ভরসা, আমি জানি তুমি এমন কিচ্ছু করবে না যাতে আমি দুঃখ পাই, বা যেটা কোনো ভুল কাজ তুমি করবে না। আমি কোনোদিন তোমার এই বিশ্বাস, আমার উপর করা ভরসা, অতটা বিশ্বাসকে আমি হার মানাতেই পারিনি মা। আমি কোনোদিন পারিনি তোমায় না বলে কিছু করতে, আমি ভাবিও না করার কথা, কারণ তুমি আমার সেই জায়গাটা দাওই নি। তাছাড়া তুমি কোনোদিন আমাকে বলোনি স্কুলে বা নাচের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া বা ভালো নম্বর পেতে হবে। তুমি খালি বলেছো যে মানে তুমি যতটা কেপেবল তুমি ততটা করো, নিজেকে ফাঁকি দিও না। আমার কোনো দিন আমার মনে পড়ে না যে আমি খুব নেগেটিভিটিতে ভুগছি বা খুব নেগেটিভ থিঙ্কিং আসছে, খুব এসব কিছু, কারণ তুমি সবসময় আমায় পজিটিভ এনার্জি দিয়েছো, মোটিভেট করেছো, ইন্সপায়ার করেছো। তুমি একাধারে আমার টিচার, গাইড, ইন্সপায়ারার, সব কিছু, যাকে আমি যত বলবো যার ব্যাপারে কম হবে। মা, আমি তোমার থেকে সবটা শিখেছি, রোজ শিখছি। একটা জিনিস আমি তোমার থেকে শিখিনি, যেটা আমি কোনোদিন শিখতে চাইও না, সেটা হলো তোমায় ছাড়া চলা। মানে আমার দিনের শুরু থেকে শেষটা সবটা তোমার সাথে হয়। আমি রাতে তোমার সাথে ঘুমাই, তুমি আমার অনেকটা আগে ঘুমিয়ে পড়ো। আমি রোজ রাতের লাইন, আর বিশ্বাস করবে কিনা, আমি রোজ রাতে তোমার দিকে শুয়ে তুমি ঘুমাও যখন, আমি তাকিয়ে দেখি তোমার গায়ে হাত বোলাই, দেখি যে
আমি কি গর্বিত বোধ করি যে এই মানুষটা আমার মা, যাকে আমি রোজ কাছে পেতে পারি, ইচ্ছে করলে জাপটে ধরতে পারি, যাকে আমি আমার সবটা খুলে বলতে পারি। আমি খুব লাকি মনে করি নিজেকে। রোজ রাতে তোমার মুখটা যখন দেখি আমার রোজ এটা মনে হয়। তারপর কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। আমার তোমায় ছাড়া জীবনের ছোট ছোট কোনো জিনিসেও আমি আনন্দ পাই না, যে জিনিসগুলো আমার খুব আনন্দ দেয়, যেমন ইন্ডিয়ান আইডল আমি দেখতে খুব ভালোবাসি, বাট তোমায় ছাড়া নয়। সো এই ব্যাপারগুলো আছে। বা আমি ধরো রাস্তায় বেরোলাম, আমি প্রতিটা মুহূর্তে চেষ্টা করি আমার মা এই জায়গায় থাকলে কি করতো, বা কোনো এমন কন্ডিশন যেটাতে কিছু প্রবলেমে পড়েছি, আমি ভাবি নিজেকে তোমার জায়গায় রাখি, ভাবি যে এইটা মা থাকলে কীভাবে হ্যান্ডেল করতো, আমি ঠিক সেভাবে হ্যান্ডেল করবো। কারণ তুমি পারফেক্ট মা, তোমার মতো করে যদি চলি আমি খুব ভালো থাকতে পারবো, সেটাই আমার মনে হয়। আর তোমার আরেকটা অদ্ভুত জিনিস, আমি তো বাড়িতে থাকি, দেখতে পাই, ধরো তোমার আমাদের সাথে ঝগড়া হয়েছে বা মারাত্মক কালবৈশাখী ঝড়ের মতো জীবনের অশান্তি, সেই মুহূর্তে কেউ ফোন করলো, পিসুমণি বা অন্য কেউ, তুমি তাদের সাথে এমন করে কথা বলো তাতে তারা মনে করবে তুমি সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি ভাবি যে মা এক্ষুনি তো তুমি কাঁদছিলে বা এক্ষুনি তো তুমি দুঃখ পাচ্ছিলে, কি করে এরকম ভাবে, হ্যাঁ দিদি বলো, তাহলে আমি খুব ভালো আছি। মানে এই যে পজিটিভিটিটা, এই অসম্ভব ধৈর্য, অসম্ভব মানুষকে ভালো রাখতে পারাটা, এটা তোমার থেকে শিখবার মতো তো বটেই। মানে যত প্রশংসা করব কম না, কারণ তুমি চাওই না তোমার জন্য কেউ কষ্ট পাক। আর এই কারণেই তোমাকে সবাই এত ভালোবাসে। আর মা, আমার একটাই ইচ্ছা খুব অদ্ভুত, সেটা হলো আমি চাই যাতে জীবনে তোমার বয়সটা খুব আসতে পারুক বা থমকে যাক, এখানেই থাকো, বেশি বড় হও না। এমনিতে তুমি ফরএভার ইয়াং, বয়সে যাতে না বড় হও, কিন্তু আমি যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাই এবং যোগ্য হয়ে যাই ততটা, যাতে আমি তোমার সব ছোট ছোট স্বপ্নগুলোর, মানে যে কটা ছোট ছোট চাওয়া আছে সব কটাকে পাওয়ায় পরিবর্তন করতে পারি। আমার এইটুকু ইচ্ছা, আমার ভাগের যতটা আনন্দ আছে সবটা যাতে আমি তোমাকে দিতে পারি বা ভাগ করে নিতে পারি। আর মা, লাস্টে আমি বলবো, আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, লাস্টে একটা বড় করে সরি বলবো। কারণ আজকে যেই মেয়েটা তোমার জন্য ক্যামেরার সামনে বসে অকারণে চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে আমার ইয়েতে, সে কোনো দিন চায় না যে আমার কারণে তোমার একটা চোখের জলও পড়ুক, যেটা পড়েছে পরে কখনো কখনো ভুল করে ফেলি, বাজে করে কথা বলে ফেলি, কিন্তু আমি মন থেকে কোনোদিন তোমায় কিছু বলি না। আর আমি তো ভগবানের সেভাবে বিশ্বাসী নই মা, আমার কাছে ওই জায়গাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাটা, সবচেয়ে কি বলবো, পবিত্র জায়গাটা তুমি। তাই জন্য আমি কোনো দিন তোমার মন থেকে দুঃখ দিতে চাই না। আর তোমার নামে আমার কাছে যদি কেউ তোমার বিরুদ্ধে কেউ একটা কথাও বলে, সেটা মেনে নেওয়ার বা সেটাকে ভালোভাবে গ্রহণ করার মতো শক্ত আমি নই। তাই জন্য সেটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আর তোমাকে আমি পৃথিবীতে যতটা মেটেরিয়ালিস্টিক তো আছে, তাছাড়া যেভাবে ইমোশনালি মেন্টালি সাপোর্ট করে ভালোবাসা যায়, আমি ততটা ভালো রাখবো আমার স্বার্থের বাইরে গিয়ে। আর আমি তোমায় অনেক 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 ভালোবাসি। এই একটা ভিডিও খুব ছোট আমার এই ভালোবাসা বোঝানোর জন্য। আর মা, আমি তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে পাশে আমি আছি ছায়ার মতো। আর খুব ভালো থেকো, ভালো রাখবো মা, অনেক 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 ভালোবাসি। হ্যাপি বার্থডে মা। কতবার ভেবেছি আপনা ভুলি, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। শুভ জন্মদিন কাকিমা, খুব খুব ভালো থাকো, দারুণ কাটুক, আনন্দে কাটুক আজকের দিনটা, এবং প্রত্যেকটা দিনই তোমার খুব আনন্দে কাটুক, খুব খুশিতে থাকো, আমি সবসময় এটা চাই। আমি এখন মানে কি বলতো, এই ছোট্ট ভিডিও, এই কয়েকটা শব্দে আমি না অনেকক্ষণ ধরে ভাবার চেষ্টা করছি যে আমি জন্মদিনটা কীভাবে ঠিক উইশ করব, ঠিক কীভাবে বলে বোঝাবো যে আমি
কী পরিমাণ তোমার থেকে ভালোবাসা পেয়েছি বা আমার ভালোবাসাটা তোমার প্রতি কতটা। কারণ মানে আমার অবস্থাটা এখন কীরকম বলো তো, হঠাৎ যদি কাউকে বলা হয় যে তুমি মাকে কতটা ভালোবাসো, সেটা কয়েকটা শব্দের মধ্যে বোঝাও, একটা ছোট্ট 1 মিনিটের একটা ভিডিও বানিয়ে কি কয়েক সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে বোঝাও, সে যেমন ভ্যাবাচেকা খেয়ে যাবে, হঠাৎ করে আমার অবস্থাটা এখন ঠিক সেরকম। আমি ঠিক ফিগার আউট করে উঠতে পারছি না যে আমি কীভাবে পুরোটা প্রকাশ করব। যাই হোক, তবে একটা কথা আমি বা আমরা সবাই শুনে এসেছি সবসময়, যে মায়ের মতন কেউ কখনো ভালোবাসে না, মায়ের মতন কেউ ভালোবাসতে পারে না। পিয়ার সাথে পরিচয় হওয়ার সুবাদে আমি এই বাক্যটার একটা ব্যতিক্রম আমার জীবনে পেয়েছি। আমি জানি না সবাই এতটা লাকি হয় কিনা, সবার জীবনে এরকম হয় কিনা যে মা ছাড়াও আর একটা মানুষ আছে যে একই রকমভাবে আবদার পূরণ করে, একই রকমভাবে ভালোবেসে আগলে জড়িয়ে ধরে রাখে, তার দুঃখে সেও কাঁদে। এই ভালোবাসাটা সবাই হয়তো পায় না। আমি জানি না আমি কতটা ডিজার্ভ করি, বাট আমি পেয়েছি এই ভালোবাসাটা। আমি রিটার্নেও কতটা দিতে পারি সেটাও আমি জানি না, কিন্তু তুমি খুব ভালো, তুমি এতটাই ভালো থেকো, তুমি এভাবেই আমাদেরকে আগলে রেখো। আমিও তোমাকে খুব ভালোবেসে যাবো সারা জীবন। টাটা, হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন পাপড়ি। তুই, আমরা জানতাম এতদিন আমরা 3 বোন, এখন ভাবছি না একটা ভাইও আছে, মেজো ভাই, সেও তুই, ওই জন্য দুজনকেই জন্মদিনের বাধাই দিলাম। আর তুই সবার জন্য এত ভাবিস, নিজের কথাও ভাবিস, আর ডুগুকেও সামলে রাখিস। তুই ভালো থাক, আমরা সেটাই চাই। তোর শরীরের দিকে একটু যত্ন নিস, কারণ সবার জন্য নিস, নিজেরটা ছাড়া। মিষ্টি মেয়ে, হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, আনন্দে থেকো, এরকমই লাফাঝোফা দৌড়ঝাড় করতে থেকো, খুব এনার্জেটিক থাকো, সারা জীবন এরকমই থাকো। হ্যাপি বার্থডে মিষ্টি মাসি, এইভাবেই ডুগুর সাথে দৌড়াতে দৌড়াতে ফিট হয়ে থাকো। শুভ জন্মদিন মিষ্টি। সবাইকে নিয়ে খুব ভালো আনন্দে থাকিস, খুশিতে থাকিস, খুব খুব ভালো থাকিস। আজকের দিনটা খুব ভালো করে পালন করিস। বারে বারে দিন আয়ে, বারে বারে দিল গায়ে, तुझे हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर मिष्टी, हैप्पी बर्थडे टू यू। খুব ভালো থাকিস। মিষ্টি মিমি, ভালো থাকো, ইয়াং থাকো, সুন্দর থাকো, যেরকম এখন আছো। ডুগু যেন তোমাকে আরো বেশি 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 ভালোবাসে। হ্যাপি বার্থডে মিষ্টি মিমি, ভালো থেকো। কাবেরী আমার ছোট বোন, ওকে সবাই আমরা খুব ভালোবাসি। অনেক গুণে গুণী মেয়েটি। অল্প কথা বলা যায়, কাবেরী সঙ্গীতে উত্তম, নৃত্যে পারঙ্গম, মেধায় খাসা, নিজ স্বভাব গুণে কেড়ে নেয় সকলের ভালোবাসা। আমি ওর আজকে জন্মবার্ষিকী, ও দাদা হিসাবে আমি ওকে শুভেচ্ছা জানিয়ে দুটো কবিতা লিখেছি, একটা বাংলায়, একটা ইংরেজিতে। বাংলা কবিতার ব্যাপারে একটু বলে দিই। কবিতাটা হচ্ছে কাবেরী ব্যানার্জির নামে 7টা অক্ষর আছে, কাবেরী ব্যানার্জি। আমার কবিতায় 7টা লাইন। কাবেরীর নামের প্রত্যেকটা অক্ষর দিয়ে আমার কবিতা এক একটা লাইন শুরু হচ্ছে। শুনুন। কাঁদালে শ্রোতারে তুমি মরমিয়া গানে, বেশি করে সুধা তুমি ঢেলে দিলে কানে, রীতি মেনে আনন্দ ছড়ালে প্রাণে, ব্যস্ততার সাথে সাজিলে জীবন উৎসব, নানা সুরে শুনাইলে জীবনের স্তব, রমণীয় তবতি সুন্দর অবয়ব, জিনে নিলে মানুষের ভালোবাসা সব। ও কাবেরী আমরা জানি বিয়ের আগে অন্য পদবী ছিল। কী পদবী ছিল যে অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি একটু একটা ধাঁধা করে বলছি, এমনি না বলে। 3 অক্ষরের নাম তার, লোক ঠকানো পেশা। প্রথম অক্ষর ছেড়ে দিলে পিঠে পড়ার নেশা, মধ্যের অক্ষর ছেড়ে দিলে শীতের আরাম, শেষের অক্ষর ছেড়ে দিলে
লুকিয়ে দেখার নাম। এবার ইংরেজি কবিতাটা। Kaveri Banerjee. Normally, marriages are arranged in heaven. Once it was arranged in Bhadrakali even. Then Kaveri was Ukil family's charming pride. Later, she became Banerjee family's beloved bride. God fulfilled half the mission of Kaveri's life when she became Alok Banerjee's wife. Like members of Ukil and Banerjee clan, Kaveri has passion for God and compassion for man. Not physically, Kaveri is intellectually tall. She has malice towards none, charity towards all. It is a matter of chance and choice to listen to Kaveri's melodious voice. Susmit's marriage, in Susmit's marriage, Shatabdi's family got chance to watch Kaveri's mesmerizing street dance. For Kaveri, Asim Babu and Lina Devi have deep love. Niranjan Babu and Prabha Devi bless her from above. Master Ivan has declared on 12th July his grandma will be everybody's natural ally. Kaveri and Srishti are like morning and noon. Kaveri and Srishti are like blessing and boon. On this day, to God we fervently pray, Kaveri be ever happy, come what may. আমি শেষে আজকের যে অনুষ্ঠানের যে আয়োজক মেইন সৃষ্টি, তাকে ধন্যবাদ দিতে চাই। আজকে এই অনুষ্ঠানের সেই প্রধান হোতা সৃষ্টি মুচকি হাসে, শুধু নীরব শ্রোতা, এ মহা মিলন যজ্ঞের সেই প্রধান হোতা। ভাবতে পারেন যে শুধু সৃষ্টিকে আমি ধন্যবাদ দিলাম বাকিদের না দিয়ে, কারণ হচ্ছে আমি জানি সৃষ্টিকে ধন্যবাদ দিলেই সেই ধন্যবাদ সবার কাছে পৌঁছে যাবে। আমরা জানি নদীতে ফুল ফেললে সেই ফুল সমুদ্রেই যাবে। হ্যালো দেয়া, পাটুদি বলছি। তুই আমাকে একটা ভিডিও মেসেজ করার জন্য আবদার করেছিস, তাই খুব আনন্দ পেলাম তোর রিকোয়েস্টটা পেয়ে। কারণ মানে স্নেহ তো প্রকৃত রূপেই নিম্নগামী। আমরাই বাচ্চাদের জন্য খুব ভেবে থাকি যে কি খেতে ভালোবাসে, কি করতে ভালোবাসে। বাচ্চারাও আমাদের জন্য ভাবছে, এটা একটা চরম পাওনা। সো পাপড়ি আর আমরা সবাই সেই দিক থেকে খুব লাকি। সেই জন্য তোকে মানে ধন্যবাদ জানাবো না, কিন্তু অবশ্যই তুই একটা মানে সাধুবাদের পাওনাদার। আর তাছাড়া আরেকটা জিনিস, কোনো একটা জায়গায় একটু প্রচ্ছন্ন অহংকারও থাকতে পারে, একটু নিজেদের পিঠ চাপড়ে দিই। বল, তোদের বড় করার কাজটা আমরা ভালোভাবেই করেছি। বল, আমাদের বাচ্চারা বেশ ম্যাচিওর্ড হয়ে ভালো হয়ে এত সুন্দর মনের পরিণত বাচ্চারা হয়েছে, সেটা ভাবতেও ভালো লাগছে। ঠিক আছে, এবার পয়েন্টে আসি, যেই জন্য আজকের এই কথা বলা, পাপড়িকে নিয়ে। সো পাপড়ি সম্পর্কে আমার পিসি, কিন্তু আত্মীয় তাছাড়াও পাপড়ির সাথে আমার একটা মানে আত্মার বন্ধন আছে। পাপড়ি আমার ভীষণ বন্ধু। পাপড়ি মৌ দুজনেই আমার মানে ছোটোবেলা বড়োবেলা যত রকম বেলা হয় তার মধ্যে খুব ভীষণভাবে জড়িয়ে আছে। যদিও ওদের সাথে আমার খুব দেখা হতো না, আমি অনেক দূরে থাকতাম, এখনও এত দূর আছি, কিন্তু তাও মানে দূরত্বটা কোনো দিন মনকে দূরে সরিয়ে নেয়নি। সবসময় ওরা দুজনেই আমার খুব কাছের মানুষ। এই জন্য মানে কথায় কথায় আমি মানে গরমের ছুটিটা তো আমরা পুরো থাকতাম কি কলকাতায়, কথায় কথায় আমি সোদপুর চলে যেতাম। সোদপুরের সাথে যদিও আমার একটা নারীর টান আছে, আমি জন্মেছি সোদপুর নার্সিং হোমে। আর আরেকটা জিনিস, আমার মামাবাড়ি খড়দা, তো খড়দার থেকে সোদপুর আমি একা যাতায়াত করতে পারতাম। তখন তো আর সেলফোন ছিল না, ফলে মায়ের চিন্তাও হতো না যে আচ্ছা সোদপুরেই তো গেছে, সোদপুর তো মানে এক্সটেন্ডেড বাড়ি, আমাদের কোনো রকম ভাবনা ভাবতে হতো না। সোদপুর বাড়ির বড়রাও খুব খুশি হতেন গেলে, কিন্তু মেইন কারণ ছিল সব সময় মানে
পাপড়ি, মৌ, ভীষণ আড্ডা, সারাক্ষণ গল্প, হেসে গড়িয়ে পড়া। তো অনেক রকম আমি গল্প মনে পড়ছে। তার মধ্যে মেইনলি আমার হঠাৎ করে মনে পড়লো যে পাপড়ির সাথে আমার প্রথম দেখা হওয়া। হ্যাঁ, সে তখন মেজম সাঁকরাইলে পোস্টেড ছিল। হঠাৎ একদিন মেজম এসে আমাকে ও মাকে সাঁকরাইল নিয়ে যাচ্ছে এবং আমাকে ট্রেনে বলা হলো যে আমি যাচ্ছি সেখানে বন্ধুদের সাথে দেখা করতে এবং খুব খেলবো। তো ঠিক আছে, আনন্দ সহকারে চললাম বন্ধুদের সাথে দেখা করতে। গিয়ে যখন পৌঁছেছি আমি তখন খুব ছোট, মানে পাপড়িও সেরমই ছোট, মনে নেই কতটা ছোট, কিন্তু বেশ গিয়েই যখন বসেছি খানিক পরে দেখলাম মশারির মধ্যে থেকে দুটো ছোট আমারই সাইজের মেয়ে বেরিয়ে এলো। আর পাপড়ি তো স্পেসিফিক্যালি একেবারে ধপধপে সাদা, আর সাদা টেপ জামা পরা, কোনটা শরীর কোনটা জামা বোঝা যাচ্ছে না। এবং আমার সামনে দিয়ে প্রায় স্লিপ ওয়াক করতে করতে গিয়ে উঠোনের সাইডে কোথাও একটা ছোট কম্ম সেরে আবার এসে যথারীতি আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে মশারিতে ঢুকে ঘুমিয়ে পড়লো। আমি ভাবলাম যে এই কীরকম বন্ধু, এদের জন্য আমি এখানে এলাম, এরা তো পাত্তাই দিল না। এনিওয়ে, সেই ধারণাটা প্রথম ধারণা পাপড়ি সম্পর্কে, এবং সেটা খুবই ক্ষণস্থায়ী ছিল। পরের দিন সকাল থেকেই আমরা জমিয়ে রান্নাবাটি খেলা, বাড়ি বাড়ি খেলা, বাজার যাওয়া, স্কুল, টিচার, যত রকম খেলা আমাদের সম্ভব হতো। মানে তখন তো আমাদের আইফোন ছিল না, টিভি ছিল না, কিছুই ছিল না, কিন্তু বেশ আমাদের নির্ভেজাল মতন আমরা আমাদের আনন্দ ক্রিয়েট করার অনেক রকম উপাদান ছিল, আমরা নিজেরাই গুছিয়ে নিতাম সেসব। তো সেটা হলো প্রথম স্মৃতি আমার পাপড়ি সম্পর্কে। তারপর দিনে দিন পাপড়ি কিন্তু আমার ব্যাচমেটও ছিল, যদিও আমি পড়তাম সেই ইউপি রাজস্থানে আর ও ছিল কলকাতায়। তাও আমরা একই বছরে 1984 মাধ্যমিক দিই। পাপড়ির রোল নাম্বার ছিল সৌদেব 77। হ্যাঁ, তারপর আরও উচ্চ মাধ্যমিক, ও বিএ পড়লো, আমি বিএসসি পড়লাম, এগুলো সব ধাপে ধাপে একই সাথে। কিন্তু খুব খুব রকমের ক্লোজ ছিলাম আমরা সব সময়। আমি সোদপুরে মানে কি যে অজুহাতে চলে আসতাম বলে বোঝাতে পারবো না। ধর শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু তো লোকে ঘরের থেকে বাথরুম যায় করতে, আমি সোদপুর চলে যেতাম। কেন না, ওরা একটা নতুন ব্র্যান্ডের শ্যাম্পু কিনেছে, টাটার, মৌ বলেছে খুব ভালো, যেদিনই মাথা ঘষতে হবে চলে আসবি। সে চলে গেলাম মাথা ঘষতে, আর কুঁয়ো পাড়ে বসে পাপড়ি আর মৌ দুজনে, একজন জল ঢালছে একজন শ্যাম্পু ঘষছে করে আমার মাথা ধুইয়ে দিচ্ছে। কত রকম এরকম গল্প আছে। আর যে কোনো সময় যেতাম আর ফেরার নাম করতাম না, সে মানে কোনো ব্যাপারই না। হ্যাঁ, মানে তখন অত আমাদের এইসব ব্যাপারও ছিল না, কোনো বোধও অত ছিল না যে রয়েছি, ওয়েলকাম নন ওয়েলকামের তো কোনো ব্যাপারই না, নিজেরই বাড়ি। সে থেকে যাচ্ছিস, রাত ভর গল্প করতাম আমি আর পাপড়ি। মাঝে ওই ছোট্ট পড়ার ঘরটায় আমরা যখন শুতাম, সে ঠিক করে নিতাম যে না রে এবার ঘুমিয়ে পড়বো, দেখ মানে সেই ভেন্টিলেটর দিয়ে আলো আসছে, পাখিরা ডাকছে, আর না এবার ঘুমোই বলে দুজনে দুদিকে মুখ ফিরে ঘুমিয়ে পড়লাম। আবার এই একটা কথা বলতে ভুলে গেছি, আবার ঘুরে সেই একটা কথার জের চললো আরও আধ ঘন্টা। মানে অত দূরে থেকেও আমি গল্পে গল্পে পাপড়ির সব বন্ধুদের, ধর এই দেবজ্যোতি, টিঙ্কু, সর্বাণী, বনানী, এদের মধ্যে সর্বাণী ছাড়া আমি কাউকে কোনোদিন মিট করিনি, কিন্তু সব গল্প শুনতাম। তারপর পাপড়ি তখন একটা কোচিংয়ে পড়তো, দীপক স্যার, প্রচণ্ড মানে আইডলাইজ করা হতো তাকে। সে আবার পাশের বাড়ির শুক্লাকে বিয়ে করে ফেললো। আমার মনে আছে টিটুদা বলল যে ওটা তো কোচিং না, ওটা একটা প্রজাপতি অফিস, তোমরা যাও আসো কিছুই পড়ো না। তারপর সে কুহুদির বিয়ে মনে আছে, আরও আমার ছোটকার বিয়ের সময় পাপড়ি এসে অনেক দিন ছিল। আমরা সেই বিয়ে, বউ ভাত, ঘোরাফেরা, বিভিন্ন জিনিস করে, ইভেন বিয়ের পরে যে সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া, ভালোবাসা দেখতে গেছিলাম। হ্যাঁ, বিয়ের সেই বিভিন্ন রকম রিচুয়ালের যা টাকা পয়সা পেয়েছিলাম আমি পাপড়ি ভাগ বাটারা করে, সেগুলো খুব মনে পড়ে। অনেক ছোট ছোট ব্যাপারে, সে কোথাও যাব একসাথে তৈরি হওয়া, সে আমার শাড়ি, আমি তো সেসবগুলো পারতাম না, শাড়ি পরিয়ে দিচ্ছে, পিন করে দিচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে, কত কিছু করতো। হ্যাঁ, সে মানে কোনো দিন মনে হয়নি যে ওরা আমার নিজের বোন না, সেরকমই ছিল সম্পর্কটা। সেই অনেক অনেক গল্প আছে,
হাসির গল্প, মজার গল্প ভাবতে গেলে সবই মনে হচ্ছে সেখানে আমিই ঝুলিয়েছি, আমিই ছড়িয়েছি। সিনেমা দেখতে গিয়ে এমনভাবে আঁচল গায়ে দিতে টানতে থাকলাম যে কুঁচি খুলে গেল। শেষে সিনেমা হল থেকে বেরিয়েছি, শাড়ি কোথায়, আমি কোথায়। মনে আছে মেজদা হঠাৎ বলে উঠল, ওই বাড়ির বাচ্চুদা, যে তুই একটা কাজ কর, শাড়িটা কারুর হাতে দে, লাফ দিয়ে সাইকেলে উঠে পড়। সেই সব অনেক সুন্দর মুহূর্ত সাক্ষী পাপড়ি। আমার পাপড়ির ব্যাপারে একটাই জিনিস খুব সব ছাপিয়ে মনে পড়ে, যদিও পাপড়ি নাচ, গান, আবৃত্তি, পড়াশুনো সব জিনিসেই খুব এনথুজিয়াজম ছিল ওর, কিন্তু একটা জিনিস, ওর কিন্তু ভীষণ প্রাণশক্তি, প্রচণ্ড রকম এগেইনস্ট অল অডস সব সময় ভালো থাকা, বেঁচে থাকা, এগিয়ে চলা, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। কখনো ওকে মানে একটা নেগেটিভ স্পেসে দেখবি না, কিছু না কিছু করছে। সে কোন ডাক্তারদের ইন্স্যুরেন্সের প্রজেক্টে কাজ করছে, নিজের মতন করে ছোট দোকান চালাচ্ছে, সব জায়গায় কোথাও কিন্তু ল্যাক অফ এফার্ট নেই, সব সময় লেগে আছে। আর ভীষণ কনসার্ন ছিল ওর ছেলেমেয়েরা যাতে ভালো হয়, হয়, সব সময় ওদের নিয়ে চিন্তা, কোথায় বাবিন পড়বে, বাবিনকে নিয়ে বাবিন বড় দেখে দেওয়ার টাইমে তো আমি কানাডা চলে এসেছি, অতটা হতো না। তো সেইগুলো আমার দেখে খুব ভালো লাগছে যে পাপড়ি নিজের লাইফে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। তোরাও সব বড় হয়ে গেছিস, এখন তো শতাব্দীও যোগ হয়েছে, শুধু শতাব্দী কেন, আবার এক্সট্রা পাওনা ডুগ্গু। তো সব মিলিয়ে পাপড়ির জীবনে খুব ভালো থাকুক, খুব 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 ভালো থাকুক। আর এত ভালো মনের একটা মেয়ে, ওর জীবনে যেন সব কিছু ভালো হোক। তোদের সবাইকেও আমার অনেক দূর থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আর পাপড়ি 12ই জুলাইয়ের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক আদর। সেই তোর মানে ভালোবাসার ডাকটা সব কথাই বলতি, মনা মনা মনা, খুব মাঝে মাঝে ভাবলেই কানে বাজে। তো আবার খুব শিগগিরই দেখা হবে। ঠিক আছে, বাই। কিছুদিন আগে আমি দিদিমণি, সুমনি, বড় মামু এদের নিয়ে কিছু কথা বলেছিলাম। ইনফ্যাক্ট বলা যেতে পারে যে স্মৃতিচারণ করেছিলাম। হ্যাঁ, তো আরও অনেককে নিয়ে অনেক কিছু বলার ইচ্ছে ছিল বা এখনও আছে, কিন্তু এটা করতে করতে আমার হঠাৎ মনে হয়েছিল যে শুধু যারা আমাদের থেকে বড় তাদের কথা তো বলবোই, কিন্তু যারা আমাদের থেকে ছোট তাদের নিয়েও অনেক কিছু বলার তো আছে। তো সেটা একটা চেষ্টা করি না কেন। তাদের থেকেও তো অনেক কিছু শিখি, অনেক কিছু জানি আমরা, বয়সে ছোট হলেও। হ্যাঁ, তো এইটা করতে করতে হঠাৎ আমার একজনের কথা মনে পড়ে। তার কথা মনে পড়ার যে প্রধান কারণ সেটা বলবো যে ওকে তো অনেক ছোট থেকে দেখছি, কিন্তু অনেক বছর ধরেই দেখছি, কিন্তু ওকে কখনো রাখতে দেখিনি। কারো ওপরেই একটা উষ্মা প্রকাশ করা বা রেগে যাওয়া বা ক্ষোভ, এটা কিন্তু দেখেছি বলে মনেই পড়ে না। বরং সবসময় খুব একটু হাসি মুখে, একটা সাবলীল ভঙ্গিতে, অনায়াসভাবে জীবনটাকে উপভোগ করার একটা চেষ্টা যেন করে গেছে। আমাদের এই কঠিন যুগে এটা কিন্তু খুব চারটিখানি কথা নয়, এ সবাই পারে না। তো আমার মনে হচ্ছিল যে ইয়েস, তো ওকে নিয়েও তো দু চারটে কথা বলা যেতে পারে। তো ওর অনেক রকম নাম আছে। ওর নাম পাপড়ি, ওর নাম কাবেরী, মেজমামু ওকে ডাকতো আদর করে অনেক সময় পুচুন বলে, কিন্তু আমরা ওকে কেউ ডাকতাম বরাবরই আমেরিকান বলে। একটা অদ্ভুত দুধে আলতা গায়ের রং থেকেই বোধহয় এই নামটার সূত্রপাত হয়েছিল। আমাদের কাছে ও আজও, তখনও আমেরিকান ছিল, আজও আমেরিকান। তো যেটা বলছিলাম আর কি, একটা খুব হাসি খুশি অদ্ভুত একটা চরিত্র। যাই হোক, এখন দু একটা কথা বলতে গেলে আমার প্রথম যেটা মনে পড়ে ওকে নিয়ে, আমার যেটা মনে আসে আর কি, সেটা হচ্ছে যে অনেক বছর আগে, বোধহয় 70-71 এরম সাল হবে আর কি, তখন কুহু বা আমেরিকান এরা খুবই ছোট। সেই সময় একবার আমরা প্রায় 25-30 জন মিলে দীঘা বেড়াতে গিয়েছিলাম, মানে সোদপুরের সবাই এবং আমরা আরও অনেকে। এবং দীঘাতে অবভিয়াসলি সমুদ্র স্নান তো একটা বিরাট ব্যাপার ছিল। তো সেইখানে এই কুহু এবং আমেরিকান এই দুজনের সমুদ্র স্নানে যে একটা অদ্ভুত উৎসাহ, এবং তাদের কোনো ক্লান্তি নেই। মানে আমরা যারা বড়, তুলনামূলকভাবে
আমরা সাঁতার কাটতে পছন্দ করি, সমুদ্রে নেমে পড়ি। আমরাও যখন ক্লান্ত হয়ে যেতাম তখনও তারা মানে তিলে তিলে লাফিয়ে পড়ে আর কি, এবং তাদের সমুদ্র থেকে টেনে আনা যায় না। মানে আমার এখনও মনে পড়ে যে বাবা এত উৎসাহ নিয়ে সমুদ্র স্নান, মানে রিয়েলি মানে এটা বলার মতো। কত বয়স ওদের তখন? হয়তো 5-6 বছর বয়স হবে, এক ফোঁটা ভয় ডর নেই, তিলে তিলে তারা গিয়ে জলে লাফিয়ে পড়ছে। এইটা আমার খুব মনে পড়ে বলার মতো। কিন্তু সত্যিকারের আমেরিকানকে নিয়ে যদি কিছু বলতে হয়, যেটা আজও ভাবলে আমার হাসতে হাসতে কি বলবো পেট ফেটে যায়, সেটা হচ্ছে খুব ছোট থেকে তার বানান, বাংলা বানান সে এক অসাধারণ ব্যাপার। হেন বানান ছিল না যে সে অক্লেশে করে ফেলতো। আমার এখনও মনে আছে, মেজমামু একবার সোদপুর গেছি, মেজমামু আমাকে বললো, দপু তুমি কি জানো পুচুন আজকাল কি অসাধারণ বানান করছে? আমি বললাম যে তাই নাকি? তাই? বললো হ্যাঁ, তুমি দেখতে চাও? হাতে নাতে পরীক্ষা। পুচুন এসো তো। আমেরিকান চলে এলো গুড়গুড় করে, ওইটুকু তো পুচকে। মেজমামু তাকে বলল, পুচুন এই দাদাকে একটু শোনাও তো, তুমি কি বাবা বানান জানো? বাবা বানান? পুচুন ঘাড় কাত করে বললো হ্যাঁ জানি। মেজমামু বললো একটু বলে দাও দপুদাকে একটু বাবা বানানটা। পুচুন বললো বাবা কয়রস্যি চ বাবা। বাবা বানানে এহেন বানান শুনে আমরা যখন মোটামুটি কিংকর্তব্য বিমূঢ়, কিভাবে হাসবো বা কি, সে কিন্তু তখন নির্বিকার। সে হয়তো তখন দাঁড়িয়ে আছে, বাবার পরে যদি দাদা বানান জিজ্ঞেস করে বা দিদি বানান জিজ্ঞেস করে, সে আরও 4টে কথা কিছু বলবে, এমন এমন বলবে। সে এই পুচুনের বানান মানে আমেরিকানের বানান, আজও আমরা অনেক ক্ষেত্রে গল্প করি যে বানান যদি শিখতে হয় আমেরিকানের কাছে যাও। তো খুব মানে এখনও খুব মনে পড়ে, ভালো লাগে। তো আবার একটু আমাদের একটা বাড়ির যে একটা ধারা ছিল, অনেকে সে আমাদের মা, দাদা, মেজমামু আরও অনেকে একটু সব কিছু একটু ছড়ায় বললে মনে হতো বেশ জিনিসটা ভালো খুলছে আর কি। তা আমিও সে একই ঘরানার একই বাড়ির, তা আমিও একটু ভাবলাম 2-4টা লাইন একটু কবিতায় বলার চেষ্টা করি, সেটা একটু চেষ্টা করছি। বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে, যারা ভাবছি আর কি আমি, পাপড়ে কিংবা কাবেরীর চেয়ে আমেরিকানই ভালো, ঘরে এসে ঢুকলে পরে অন্ধকারেও আলো। ঝর্ণার মতো সাবলীল আর ফুলের মতো মিষ্টি, এই যদি হয় রোদ ঝলমল, এই রিমঝিম বৃষ্টি। কত রকমের গুণের আধার, কি ছেড়ে কি লিখি, ছোট হলেও ওর থেকে যে আজও অনেক শিখি। কিন্তু যেটা আসল শেখা সেইটা বলতে চাই, বানান শেখার আসল ফান্ডা ওর কাছেই তো পাই। ছোট থেকেই ছিল সে যে বানানে ওস্তাদ, সরস্বতী মায়ের সে এক বিরাট আশীর্বাদ। সকাল সন্ধে থাকতো বসে খাতা পেন্সিল নিয়ে, হাজার শব্দ তৈরি হতো নানান বানান নিয়ে। সেসব বানান সত্যি বলছি ইম্পসিবল ভাবা, বাবা লিখতে বললে লিখতো কয়রস্যি চ বাবা। এইটুকুই থাক, পরে সুযোগ সুবিধা পেলে আরও বলবো। আমেরিকান তুই খুব ভালো থাক, এরকমই হাসি মুখ নিয়ে থাক। আমরা তোর এই হাসি মুখটা দেখেই আমরাও আনন্দ পাই। ভালো থাক, ভালো থাক। পাপড়ি তোর জন্মদিন তো, আমাদের দুজনেরই ভালোবাসা, শুভেচ্ছা, মঙ্গল কামনা সব কিছু থাকলো। ভালো থাকিস, আর সঙ্গে নাতিটাকেও রাখিস, নাতির জন্যও থাকলো সমান ভালোবাসা আদর। ঠিক আছে পাপড়িদি, জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে। আজকের এই বিশেষ দিনে আমি এবং বাড়ির প্রত্যেকে সবার তরফ থেকে আমি জানাচ্ছি আমাদের অনেক ভালোবাসা। অনেক 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 ভালো থাকো তুমি, আর খুব আনন্দে থাকো, যেরকম আছো ঠিক এরকমই থাকো। আর সবাইকে নিয়ে, যেরকম সবাইকে নিয়ে আনন্দে আছো ঠিক সেইভাবেই থাকো। ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব আনন্দে থেকো। হ্যাপি বার্থডে। মহিলা একদম ডেঞ্জারাস মহিলা। আমার মনে আছে সেই ছোটোবেলায় স্কুল থেকে আসতো, এসে এখানে বসে যেত, আমরা যদি খেতে বসতাম তো আমাদের খাবার থেকে নিয়ে খেয়ে নিত। সর্বাণী তাকেও সাথে নিয়ে আসতো। মেয়েটা খুব ভালো,
বেটা অবশ্যই চলে গেছে, খুবই কষ্ট। আমার এখানে এসে বলতো যে আমি থাকবো এখানে, আমার ড্রেস নিয়ে আসো। সে আবার যেতাম, গিয়ে ওখানে মার কাছ থেকে, তার মার কাছ থেকে গিয়ে, রাঙমণির কাছ থেকে গিয়ে ড্রেস নিয়ে আসতাম, তারপরে সেখানে থাকতো। এরকম অনেক রকম অত্যাচার করেছি। হ্যাঁ, পিটাবই করেছি, কোনদিন পিটানো হয়। এবার যেদিন চান্স পাবো ধরে পেটাবো। জন্মদিনে কি পেটাবে? জন্মদিনে কেউ কাউকে পেটায় না, ওই দিনটা বাদ দিয়ে পেটাবো। আর কিছু বলবে জন্মদিনে উইশ করবে? না, জন্মদিনে মেয়েটা তো ভালোই, মেয়েটা তো ভালো বলেই তো, ওর মেয়ে ও নিজেও ভালো, ওর প্রচুর পার্সেন খুব জলি মেয়ে, আমার এটাই ভালো লাগে। অনেক প্রস্তুতির মধ্যে প্রচুর এটাই ভালো যে প্রচুর খুব জলি ভালো। জুনের জন্মদিন আমি ওকে খুব আশীর্বাদ করি, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক, আনন্দে থাকুক। তবে এটা ঠিক কথাই, ও যখন যেখানেই যায় সবাইকে আনন্দে রাখার চেষ্টা করে। এই কোয়ালিটিটা ওর মধ্যে আছে। অনেক দোষ প্রচুর আছে, কিন্তু এই একটা গুণ আছে, জলি খুব, সেটাই। হ্যালো, হ্যাপি বার্থডে মিষ্টি পিসি। দেখো কত সুন্দর করে সেজেছি আজকে, শুধুমাত্র তোমার বার্থডে বলে। আর একটা দারুণ জিনিস তোমার জন্য আছে। আমি তো খুব ভালো বলতে পারি না, একটু লিখতে ফিরতে পারি। তাই আমার মনে হলো যে আজকের দিনটা, স্পেশাল দিনটা, আমার মনে হলো আমি তোমার জন্য কিছু লিখি। শোনো, ওকে? মিষ্টি পিসি আমার, মিষ্টি পিসি এমন একটা নাম, সবার জন্যে আছেন তিনি, হাস্যমুখের আলোতেই তাকে আমরা চিনি। একটা মজার গল্প বলি। আমি তখন ছোট, মাধ্যমিকটা সবে দিয়ে ছুটির আমেজ করি। মাসটা হবে এপ্রিল মাস, গরমকালের বিকেল। মিষ্টি পিসি হঠাৎ এলো ছোট্ট দিয়াকে নিয়ে। কি আনন্দ হলো, ওরা থাকবে শুনে আমার। 2 দিন দারুণ মজা, বেজায় হাসি সবার। পরের দিন সারাক্ষণ ভীষণ খেতে তুমি, নিজের হাতে ধোসা বানানি, সবাই কি খুশি। তারপরে আরো কাণ্ড, ভাবলেও হাসি পায়। তোমার হাতের তুলির টানে আমার কোণে সাজার সময়। এগুলো কি শুধুই স্মৃতি? একদমই তা। সম্পর্কের গভীরতা তোমার কাছে এক অন্য মাত্রা পায়। ভাবতে ভীষণ ভালো লাগে তোমার মুখের ডাক, সোনা, মনা, বাবু, বেটা, সেই ছোটর থেকে এক। ভালো মনের মানুষদের মুক্তি যে আয়না, তোমার গুণের কথার ফাঁকে অন্যথা তা হয় না। জন্মদিনে আজ তোমাকে এটি ক্ষুদ্র উপহার। বছর বছর এমনি ভাবেই থাকুক ভালোবাসা অপার। মেম, পাপড়ি, কুচুম কিংবা কাবেরে তুমি সবার ভীষণ ভীষণ ভালো থাকো। এভারগ্রিন মিষ্টি পিসি আমার। খুব ভালো লাগলো এই ইনিশিয়েটিভ দিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম রিয়েলি রিয়েলি ভেরি হ্যাপি। আমার খুব ভালো লাগলো। আর মিষ্টি পিসি তুমি খুব 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 ভালো থেকো, আমাদের সবাইকে এরকমভাবেই ভালোবেসো। টাটা, বাই বাই। হ্যাপি বার্থডে মিষ্টি দিদা। হ্যাপি বার্থডে মিষ্টি পিসি। তোমার সাথে স্পেন্ড করা অনেক অনেক ভালো মুহূর্ত আছে, সেগুলো সবসময় মনে থাকে। তো আর দিয়াকে অনেক থ্যাঙ্কস যে দিয়া এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, একটা এত সুন্দর একটা ওয়েতে তোমাকে তোমার বার্থডেতে উইশ করতে পারছি, তার জন্য হ্যাপি বার্থডে। খুব খুব ভালো থাকো। হ্যাপি বার্থডে। আপনি তোমার জন্মদিন উপলক্ষে আমি
কিছু বক্তব্য বলতে চাই। ছোটোবেলাকার স্মৃতি তোমার অনেক কিছুই জড়িয়ে পড়ে। তুমি মাঝে মাঝে আমরা সাঁকরাইলে যেতাম। সাঁকরাইলে তোমার ছোটোবেলায় তোমার নাম ছিল মেম বলে তোমাকে ডাকা হতো। সেই সব দিনগুলো যখন মনে পড়ে তখন তুমি যে এত বড় হয়ে গেছো সেটাই আমি কিছুতেই অনুভব করতে পারি না। আমি সেই ছোটোবেলার স্মৃতিগুলোই জড়িয়ে আসে। তুমি, কুহু, তার মা বাবা, তারপরে দোলা, সবাই একসাথে কত আনন্দ করেছি। আমি প্রায় যেতাম। ছোটোবেলায় মনে পড়ে তোমার মায়ের সাথে আর আমি জীবনে হাতিমেরের সাথে সিনেমার টান মিলে গিয়ে দেখতে গিয়েছিলাম। এইসব দিনগুলো মনে পড়লে মনে হয় যে আমরা যেন কত আনন্দ করছি সেই অনুপাতে। এখন তো আজকের দিনে এসব অনেক কিছুই বলবো, অনেক কিছুই তো ভালো লাগে, আনন্দ লাগে, আবার স্মৃতিগুলো মনে পড়ে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার শুভ জন্মদিনে ভগবান তোমাকে মঙ্গল কামনা করি। সবাইকে নিয়ে ভালো থাকো, সুখে থাকো, এবং তোমার দুষ্টু নাতিকেও নিয়েও আনন্দ করো। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করি। প্রচুর, তোর জন্মদিন এটা একটা খুব আনন্দের দিন আমাদের সবার। আমার দিক থেকে তোর কাছে রইল প্রচুর ভালোবাসা, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই সবাইকে নিয়ে খুব সুখে শান্তিতে থাক। তোর ব্যাপারে কিছু বলতে গেলে অনেক কথা মনে চলে আসে, কখনো ভাবি এটা বলবো, কখনো ভাবি ওটা বলবো। তাও একটা ঘটনা যেটা তোরও খুব ভালো মনে আছে, সবারই মনে আছে। তুই যখন এই ক্লাস 8, 9, 10-এ পড়তি, তখন আমাদের এখানে আসতি, আমরাই তোকে নিয়ে আসতাম জোর করে 2 দিনের কথা বলে। কিন্তু তারপরে আমরাই সব দাদারা মিলে তোকে 7 দিন 8 দিন আটকে রাখতাম, যেতে দিতাম না। সেই সময় তোর একটা নির্দিষ্ট ব্যাগ ছিল, আর তোর একটা ড্রেস ছিল সেই নীল রঙের, সেটা কিন্তু আমার কাছে এখনও চোখে ভাসে। ওটা পরে তুই আসতি, তারপরে 7-8 দিন থেকে বিভিন্ন রকম আনন্দ ফুর্তি করে তুই চলে যেতি। তারপরে আস্তে আস্তে তুই বড় হলি, তোর সংসার হলো, সেগুলো সব কিছুই বিয়ে থাওয়া হলো, সবই দেখলাম। তারপরে তুই সংসারে, আমি মনে করি তুই খুব সাকসেস, আর সাকসেসের পিছনে একটাই তোর মূল অস্ত্র, সেটা হচ্ছে তোর অসীম ধৈর্য। এবং এই ধৈর্য গুণটা তুই পেয়েছিস আমি বিশ্বাস করি রাঙামণির থেকে, এবং যার দ্বারা তুই কিন্তু সব পরিস্থিতি পরিবেশকে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারিস, এবং মানিয়ে নিয়েছিস বলেই কিন্তু তুই আজ এত সাকসেসফুল তোর সংসারে। আর আমি আরেকটা জিনিস খুব ভালো করে বিশ্বাস করি যে তোর 3 সন্তান, দীপ, দিয়া এবং শতাব্দী, এরা কিন্তু খুব ভাগ্যবান যে তোর মতন মা পেয়েছে। আর সেই অর্থে যদি বলিস তাহলে অলোকও খুব ভাগ্যবান যে তোর মতন স্ত্রী পেয়েছে। এটা কিন্তু খুব বড় ওদের জন্য পাওনা। হ্যাঁ, এখন তোর সংসারে কেউ নেই, তোর সংসার একজনকেই কেন্দ্র করে, সেটা হচ্ছে তোর দুগ্গু। দুগ্গুই তোর এখন সব, আর দুগ্গুকে নিয়ে তোর সংসার এখন সোনার সংসার। সবাইকে নিয়ে আনন্দে আছিস, ভালো থাক। আমার দিক থেকে বুক ভরা ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। আর ঈশ্বরের কাছে আমি সবসময় প্রার্থনা করব যে পুচুন সবাইকে নিয়ে ওর বাদবাকি জীবনটা যেন সুখে শান্তিতে কাটায়। এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। সবাই আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর যা পরিস্থিতি পড়েছে, এতে আনন্দ করার সুযোগ আমরা একেবারেই পাই না। আর কথা বলা তো খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ যাদের সাথে কথা বলবো সবাই দূরে, কাজেই কথা বলার উপায় নেই। এবং আনন্দ ক্যালেন্ডার দেখা ছাড়া উপায় নেই। রে, এই দিনটা চলে গেল, একটা আনন্দের দিন। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। তবে মাঝে মাঝে কবিতা লিখছি, গান করছি, গল্প লিখছি। যারা আমার ফেসবুকে আছে তারা ফেসবুকেই দেখতে পাচ্ছে। সেই জন্য একটু আনন্দ করার সুযোগ পেলে মনটা কীরকম নেচে ওঠে। আজকে যেমন হঠাৎ একটা সুযোগ পেলাম, কারণ আজ 12ই জুলাই আমার অতি প্রিয় একজনের জন্মদিন। এই হঠাৎ করে খবর পেলাম যে এখানে নাকি আমি পৌঁছাতে পারি, সশরীরে না, ভার্চুয়ালি, কিন্তু মনটা আমার এখানে পৌঁছে গেছে অলরেডি। যাই হোক, এমন একজনের জন্মদিন
সে আজ পরিণত হয়েছে ঠাকুমাতে, সে আজ মা, সে আজ কাকিমা, বৌদি, অনেক কিছু তার পরিচয় হয়ে গেছে। কিন্তু আমার কাছে সে কিন্তু সেই পুচুনি আছে। যাই হোক, সে কাবেরী বা পাপড়ি নামে পরিচিত, কিন্তু আমার কাছে সেই ছোটোবেলার পুচুন আছে। এবং তার এবং আমার স্মৃতির কথা বলতে গেলে আমার প্রায় 45-46 বছর আগে তো পৌঁছে যেতেই হবে, অতীতে চলে যেতে হবে। এই 45-46 বছর আগে পুচুন বিজ্ঞানকেও ফেল করিয়েছিল, বিজ্ঞানও ওর কাছে হেরে গিয়েছিল। কিভাবে হেরেছিল? বিজ্ঞানে বলে যে দিনের বেলায় নাকি মানুষের ছায়া দেখা যায়, লাইট পড়লে মানুষের ছায়া দেখা যায়, কিন্তু আমার ছায়া অন্ধকারেও দেখা যেত। সব সময় পুচুন আমার সাথে ছায়ার মতন ঘুরে বেড়াচ্ছে। আমি কি বলছি, আমি কি করছি, সব কিছু একেবারে ওর গুরুদেবের বাণী। আমি কোন সিনেমা আর্টিস্টকে ভালোবাসি, আমি আবার একটু রাজেশ খান্না পাগল ছিলাম, কোন সিনেমা আর্টিস্টকে ভালোবাসি, ও তার অন্ধভক্ত হয়ে গেল। আমি কোন খেলোয়াড়কে ভালোবাসি, তখন অবশ্য একটু পুরনো দিনের খেলা ছিল, যেমন গাভাস্কার, বিশ্বনাথ, বিশেন সিং বেদি, প্রসন্ন, চন্দ্রশেখর, এদের যুগ ছিল, বেংসারকার, এদের যুগ। ও একেবারে, আমি যদি খেলা শুনতে শুনতে, কমেন্ট্রি শুনতে শুনতে হয়তো কোথাও গিয়েছি, বুঝুন আমাকে এসে সব বলবি, ও একেবারে নোট করে রাখলো, গাভাস্কার এত রানে আউট হয়েছে, বিশ্বনাথ এত রান করেছে, বেংসারকার এত রান করেছে, এই কটা বল করেছে, সব নোট করে রাখলো। আমি আস্তে আস্তে চিন্তা এই হয়েছে, চিন্তা এই ঘটনা ঘটেছে। আমি ইস্টবেঙ্গলের অন্ধভক্ত ছিলাম, এবং ও ইস্টবেঙ্গলের, আমিও হয়তো কোথাও গিয়েছি, এসে বললো চিন্তা আজকে ইস্টবেঙ্গল এইটা গোল করেছে, ওই এত গোল, অমুকে গোল করেছে, সব আমাকে একদম তাজা খবর দিচ্ছে। আমি হয়তো স্কুল থেকে ফিরে এসে আমার একটু ক্লান্ত লাগছে, আমি শুভ বললাম পুচুন কোথায়, ও দৌড়ে চলে আসলো, এই চিন্তা এসে গেছে, আসলো, এসে আমাকে, আমি বললাম দেখ সুড়সুড়ি দে, আমি ঘুমাবো এখন, সুড়সুড়ি। ও আমাকে আনন্দের চোটে সুড়সুড়ি দিতে লাগলো, আমি তো ঘুমিয়ে, ও আমাকে তখন জিজ্ঞেস করছে কত সুড়সুড়িতে কত, আমি বললাম 100টা দিলে 10 পয়সা, ব্যাস ওই 100 সুড়সুড়ির লোভে ও আমাকে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। আমি ঘুমিয়ে উঠলাম, উঠে দেখি তবুও সুড়সুড়ি দিয়ে যাচ্ছে, আমি কখন ঘুমিয়ে পড়েছি কখন উঠছি ও জানে না। যাই হোক, এবার আমাকে বললো চিন্তা 500 হয়ে গেছে, কিন্তু আমরা ঠিক আছে তোকে 50 পয়সা দেবো। এইভাবে চলতে লাগলো আমাদেরই। তারপরে আমাদের যে কথোপকথন কেউ বুঝতে পারতো না, আমরা ছন্দ দিয়ে কথা বলতাম, আমরা উল্টোভাবে কথা বলতাম, সবাই পাশে আছে কিন্তু আমাদের ভাষা কেউ বুঝতে পারছে না। একটা অদ্ভুত ধরনের আমাদের আলাদা জগৎ ছিল, সবার মধ্যে আছি, খুব আনন্দ ফুর্তি করে দিন কাটিয়েছি খুব সুন্দরভাবে। সেই অতীতগুলোকে তো এত সহজে বলা সম্ভব না, এই স্মৃতিকে। কাজেই আজকে যেহেতু পুচুনের জন্মদিন, খুব মনে পড়ছে আমার সেসব স্মৃতির কথা। এই দূর থেকে ভার্চুয়ালি বলছি, পুচুন খুব আনন্দে থাকিস, সুখে থাকিস, শান্তিতে থাকিস, আশীর্বাদ করছি তোর যেন আরও উন্নতি হয় এরকম। যাই হোক, আর সবথেকে বড় কথা, যেই রকমভাবে তুই হেসে খেলে আনন্দে সবার সাথে মিশে থাকতে পারিস, আসর জমিয়ে রাখতে পারিস, সেরকম করে যাস, সবসময় তোকে সেইভাবেই দেখতে চাই। দূর থেকে তোর চিন্তা তোকে এই আশীর্বাদ করছে বলে। আর আমার যেটা স্বভাব, ছন্দ দিয়ে কথা বলা বা কবিতা লেখা, আজকাল লিখি কিন্তু একটু পরে ভুলে যাই, মনে থাকে না, তাই ওর জন্য একটা কবিতা লিখেছি, সেটা পড়ে শোনাচ্ছি আমি এখন। কেমন হবে জানি না, তবুও শোনাতে তো আপত্তি নেই। পুচুনের শুভ জন্মদিনে চিন্তা। সবাই মিলে শুভ জন্মদিন তোমরা বলতে পারো, এটাই তো জুলাই মাস, তারিখটিও 12, কাটছে কেক, জ্বলছে বাতি, সবার মুখেই হাসি, দেখে মনে হচ্ছে আমার বাচ্চে মধুর বাসি। বাবু বলছে হ্যাপি বার্থডে, ডুগ্গু বাজায় তালি, দিয়া দ্বীপ শতাব্দী তাই সাজায় ফুলের ডালি। শরীর আমার বসে আছে সুদূর সোদপুরে, মনটি আমার দেখছে সবই শুধুই ঘুরে ঘুরে। ভুলছি সবই বয়সকালে, ভুলছি তারিখগুলো, তবুও জানি যায় না ভোলা সেসব স্মৃতিগুলো। কোলে পিঠে দায়ে বায়ে থাকতো যেন ছায়া, কাটানো কি এতই সহজ সেসব দিনের মায়া। বৃথাই খুঁজি দিনগুলোকে, আসবে না আর ফিরে, তবুও ভেবে আনন্দ পাই সেগুলোকেই ঘিরে। কাছে যাওয়া বড়ই কঠিন, পরিস্থিতি মন্দ, ভার্চুয়ালি দেখব এবার জন্মদিনের আনন্দ। আশীর্বাদ আর শুভেচ্ছা নিস, থাকিস তুই সুখে, হাসি যেন লেগেই থাকে সর্বক্ষণ মুখে।
আসর কিন্তু মাতিয়ে রাখিস, যেমন ছিলি আগে, সবাই হাসুক তোকে দেখে, কেউ যেন না রাগে। মনের কথা প্রচুর আছে, বলবো না হয় পরে, আসবে যখন আবার সময়, জমবে আসর ঘরে। এবার লেখা শেষ করছি, করবো না আর হেয়ালি, একটু পরে বলবি তোরাই, চিন্তা ভীষণ খেয়ালি। আছিস যেমন থাকিস তেমন, যেন এভারগ্রিন, পুচুন তোকে বলছি এবার, শুভ জন্মদিন। ব্যাস, এই হলো আমার কবিতা। খুব আনন্দে কাটাও তোমরা, অনুষ্ঠানটা সফল করো খুব আনন্দে। আমি দূর থেকে দেখছি আর আনন্দ করছি। শেষ করলাম। ওকে, বাই। হ্যাপি বার্থডে পুচু। তোর জন্মের পর থেকেই তো তোর সাথে আমার একটা এমন বন্ধন তৈরি হয়ে গেছে যে আমার কোনো দুঃখ হোক আনন্দ হোক সব কিছু আমি তোর সাথেই আগে শেয়ার করি। আর তুই যে আমার মনের কতটা জায়গা জুড়ে আছিস সেটা তুই খুব ভালো করেই জানিস, নিজেই জানিস, আলাদা করে নতুন করে কিছু বলার নেই। তাই আজকের দিনে, এই বিশেষ দিনে তোকে শুধু ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, তোর জীবন যেন খুব সুখে শান্তিতে আনন্দে এবং সুস্থভাবে কাটে। আমি আর তোর সাথে আমার কথা তো কোনোদিনই শেষ হওয়ার নয়। রোজ বললে, রোজ 24 ঘন্টা বললেও বোধহয় ফুরোবে না, আর রোজই তোর সাথে কথা বলার জন্য আমি অপেক্ষা করি। কাজে বাদ বাকি সুযোগটা আজকে অন্যদের দিই। আজকে সবাই তোর সাথে একটু গল্প করুক, আর আমি এখানেই রাখছি। গড ব্লেস ইউ, খুব ভালো থাক, আজকে সবাইকে নিয়ে আনন্দ কর, পরে তোর সাথে আবার কথা হবে। ওকে, টাটা। হ্যাপি বার্থডে মিষ্টি মাসি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকো, আর খুব ভালোভাবে বার্থডেটা এনজয় করো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে এসো। খুব মিস করছি তোমাদেরকে, অনেক দিন দেখাও হয় না, ভালো করে আমরা এনজয় করব। আর খুব 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 ভালোবাসি আমি তোমাকে। হ্যাপি বার্থডে, টাটা। হ্যাপি বার্থডে পাপড়ি, খুব ভালো থাকিস, আনন্দে থাকিস, আর সবচেয়ে বড় কথা তোর নাতিকে ভালো করে বাবা স্পেলিংটা শেখাস। Wish you a very 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 happy birthday. Have a great year ahead. খুব ভালো থাকিস, খুব ভালো কাটুক সারাটা বছর, সবাইকে নিয়ে আনন্দে কাটা। থ্যাংক ইউ, বাই। হাই পাপড়িদি, খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, তোমার সব স্বপ্ন পূরণ হোক আগামী দিনে, আর ভালো থাকার অসত্য তোমার কাছে রয়েছেই, তোমার ডুগু। আবার বলি, এখন বলছি, বারবার বলছি, হ্যাপি হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন মিষ্টি দিদি, জন্মদিনে অনেক ভালোবাসা নিও। আজকের এই বিশেষ দিনে তোমাকে একটা কথাই বলতে চাই, তোমাকে সব সময় অনুসরণ করেছি ছোট বোন হিসেবে। আমাদের চারপাশটা তো সবসময় গুছানো সাজানো থাকে না, বড্ড এলোমেলো থাকে। সেগুলোকে নিয়ে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজে ভালো থাকা যায় জীবনে, এবং অন্যকে ভালো রাখা যায়, সেটা তোমার কাছ থেকে শিখেছি। ভবিষ্যতেও তোমাকে অনুসরণ করব। আজকের এই মারাত্মক সময়ে পৃথিবীর তোমাকে একটা কথাই বলবো, সুস্থ থাকো দিদি আমার, ভালো থাকো। আর ছোটদা ভাই, দিয়া, শতাব্দী, ডুগ্গু, ঋত্বিক, দীপ, সবাইকে নিয়ে, আমাদেরকেও নিয়ে খুব ভালো থাকো, খুশি থাকো। জন্মদিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা নিও। হ্যাপি বার্থডে টুলা, ভালো থাকিস, সুস্থ থাকিস, সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকিস। চিয়ার্স পাপড়ি, হ্যাপি বার্থডে টু ইউ, ভালো থেকো। হ্যালো কাবেরিদি, হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় এরকম হাসি খুশি সুন্দরভাবে থেকো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকিস, আনন্দ করে থাকিস, সুস্থ থাকিস, আমার অনেক ভালোবাসা নিস। টাটা। কি উপাধিতে তোকে সম্বোধন করব জানি না, বন্ধু না বোন। শুধু এইটুকুই জানি যে তুই এমন একজন মানুষ যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক, বা আরও হয়তো কিছুটা বেশি।
বলি বলতে, বিশ্বাস কর এখনও মনে হয় তোর সঙ্গে বোধহয় মানে না খেয়ে দিয়ে, না স্নান করে, না নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরে তোর সঙ্গে কাটাতে পারি। কি মনে হচ্ছে জানিস তো, আজ থেকে 36-37 বছর আগে হঠাৎ যেদিন একদিন পড়ন্ত বিকেলে তোদের দেখলাম তিনজনকে স্কুল থেকে ফিরছিলি, রাস্তায় এক পলক দেখা হলো, তখনই একটা আত্মার গভীর টান অনুভব করলাম। আর মনে হলো যেন আমার খুবই একান্ত আপন, খুবই পরিচিত, এবং মানে এদের সঙ্গে আমাকে যেভাবে হোক যোগাযোগ করতেই হবে। হয়েও গেল, ঈশ্বরের দয়ায় হয়তো হয়েও গেল, পরিচিত হলাম, হয়ে উঠলাম কী বলতো খুব প্রাণের বন্ধু সবাই। যাই হোক, কালের নিয়মে আজ বাকি দুজন হয়তো হারিয়ে গেছে, কিন্তু তোর সঙ্গে আত্মার যে সম্পর্ক সেটা কিন্তু রয়েই গেল, থেকেও যাবে। যতদিন আছে পৃথিবীতে হয়তো থেকেও যাবে, হয়তো কি থেকেই যাবে। এখন মনে পড়ে যে কীভাবে ঘন্টার পর ঘন্টা তোদের বাড়িতে গিয়ে আড্ডা মেরে আমি কাটাতাম। হ্যাঁ, আর এই দুজন ঈশ্বরতুল্য মানুষ, কাকু আর কাকিমা, কোনো দিন একটা বারের জন্য বলেনি যে আর এসো না। মানে এখন সত্যিকারে নিজে বাবা মা হওয়ার পর আমি বুঝি বা আমরা বুঝতে পারি কাকু কাকিমার কী অবদান, এবং সে কাকু কাকিমার ওই মানসিকতা, ওই এত ফ্রি মাইন্ডের জন্য আমার মনে হয় তুইও বোধহয় এত মুক্ত মনের হয়েছিস। সত্যি মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এরকম বাবা মা যেন সবার হয়, ঘুরে ঘুরে যেন আসো। সেই তোর আজকে জন্মদিন, মনে হচ্ছে ছুটে চলে যায়, গিয়ে সবাই মিলে আনন্দ করি, কিন্তু ইচ্ছা হলে কী হবে, অপারগ মানুষ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব সবার এসে যায়, নানান রকম বাধা আসে, কর্মক্ষেত্রে নানান রকমভাবে আসে, সেগুলোকে মেনে নিয়েও চলতে হয়, চলছি। কিন্তু তোর এই যে মানে তোর যে ফ্যামিলি, তোর ছেলে মেয়ে, তোর নাতি, তোর বৌমা, এত ভালো একটা পরিবার পেয়েছিস কাবেরী। সত্যি মানে হিংসা হয়, তোকে হিংসা হয় সত্যি। তুই মানে অনেক অনেক তোর মানে কিছু নিশ্চয়ই পূর্ণ করেছিস, সেই জন্য এরকম একটা ফ্যামিলি পেয়েছিস। কি ভালো লাগছে ওদের এই প্রয়াস তোকে চমক দেওয়ার জন্য, মানে সত্যি মানে অবাক হওয়ার মতন। কি বলবো আর বল। ভগবানের কাছে প্রার্থনা করে এরকমভাবে হাসিভাবে সুখে শান্তিতে তোর সারা জীবন কাটুক। আর আরও একটা বলবো, মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, আগামী যতগুলো জন্মায় না কেন, প্রত্যেকটা জন্মে তুই আমার জন্য খুব কাছের বন্ধু, কেন আমার বোন হয়ে জন্মাস। তোর সঙ্গে যেন এইরকম এই যে বন্ধন, এই যে ভালোবাসার যে টান, এটা যেন আমার সারা জীবন থাকে, যতবার জন্ম ততবারই যেন থাকে। খুব ভালো থাক, খুব সুখে থাক বোন, খুব ভালো থাক। শুভ জন্মদিন, ভালো থাকিস। কাবেরী, আজ তোর জন্মদিন। সৃষ্টি আমাকে একটা ছোট্ট কিন্তু গোপন দায়িত্ব দিয়েছিল তোর জন্মদিনে কিছু একটা করতে, কিন্তু তুই তো জানিস আমি সেরকম কিছুতেই খুব একটা দক্ষ নই যে কিছু একটা করব। তাই আজ তোর কাছে একটা খোলা চিঠি লিখলাম, আর সেটাই আমি তোকে পড়ে শোনাবো। মনে পড়ে ছোটবেলায় স্কুলে 3টে নাম একসাথে উচ্চারণ হতো, আমার, সর্বাণী আর তোর। কিন্তু নিয়তির করুণ পরিহাসে মাঝের নামটা আমাদের বাস্তব জীবন থেকে স্মৃতিতে পরিণত হয়েছে। কিন্তু তা শুধু আমাদের চোখের আড়াল, মনের আড়াল নয়। সবসময় আমি ওর সহজ সরল মুখচ্ছবিটা দেখতে পাই। স্কুলে টিফিন বেলায় 3 জনে ভাগ করে টিফিন খাওয়া, কিংবা 3 জনের মিলিয়ে সামান্য 50 পয়সা বা 1 টাকা হলে আলু কাবলি কিনে ভাগ করে খাবার কথা আমি এখনও চোখ বুঝলেই যেন দেখতে পাই।
তখন আজকালকার দিনের মতো আমাদের এত ফাস্ট ফুড খাওয়ার ভাগ্য ছিল না, তাই কাকিমার হাতের সেই অসাধারণ নোনতা সুজির স্বাদ আজও মুখে লেগে আছে। তখন সেটার পোশাকি নাম যে উপমা, সেটাও আমাদের জানা ছিল না রে। যাই হোক, আমাদের প্রতি জন্মদিনে আসলে বয়স বাড়ে না, বয়সটা কমে। আস্তে আস্তে আমরা পরিণত হই। তোর ডাকনামটা আমার খুব পছন্দের, পাপড়ি। পদ্মের এক একটা পাপড়ির মতো তোর বয়সটা এক এক করে ঝরে পড়লেও ভিতরের এই ভরাট কুড়িটার মতো তোর একরাশ সৌন্দর্যকে ধরে রাখিস ঠিক এমনিভাবেই। আমি আজকালকার মতো সমাজ মাধ্যমে একদম নিয়ম করে রোজকার কুশল বিনিময় হয়তো করতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করিস। অনেকটা সময় আজ তোর নিয়ে নিলাম রে কাবেরী, আবেগপ্রবণ হয়ে। শেষে বলি, তোর এই ভরাট সংসারের সবাইকে নিয়ে আনন্দ আর খুশিতে অতিমারির অন্ধকারটাকে কাটিয়ে আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যা, এই শুভেচ্ছা বার্তাটুকু দিয়ে শেষ করলাম। খুব ভালো থাকিস বন্ধু। কি মজা রে আজকে তোর জন্মদিন। যদিও আমার কোনো মজা নেই। কাটবি তুই কেক, অলোক কাটাবে খাসি, সুমন বলবে কবিতা, জিবে ভরা লালা, মুখে নিয়ে হাসি। কি মজা। কত কথা মনে পড়ে তোকে নিয়ে, কত স্মৃতি, কোথা থেকে শুরু করব, পুরো ভিডিওই আমার লাগবে। ঠিক আছে, ছোট করে বলি। এখনো মনে পড়ে 36 বছর পর দীপক স্যারের কোচিং ক্লাস ঘর। বাপ্পা, টিঙ্কু, ভানু, সাবু, তুই আর আমি, বন্ধুতায় আমরা ছিলাম ভীষণ রকম দামি। সাবুর কথা বলবো অন্যদিন, বন্ধুতায় রয়ে গেছে হাহাকারের ঋণ। ভালো থাকিস, ভালো রাখিস, বন্ধুতার আদর মাখিস। শুভ জন্মদিন, অনেক শুভেচ্ছা। 333 কেজি 229 গ্রাম ভালোবাসা। খুব ভালো থাকিস। হ্যালো কাবেরী, কেমন আছিস? প্রথমেই বলি হ্যাপি বার্থডে। হ্যাঁ, আর আমরা অনেক ছোটবেলাকার বন্ধু। সেই 79-এ আমরা যখন ক্লাস 5-এ পড়ি তখন শুরু হয়েছে। হাসি পেয়ে যাচ্ছে, বুঝেছিস? তারপরে মনে আছে আমরা তিনজনে মিলে রিক্সায় করে সেই একে অপরের ঘাড়ে চড়ে যেতাম। হ্যাঁ, আর কি বলবো, ভালো থাক, সুস্থ থাক। মা, বাবা, বোন, ভাই বোনদের নিয়ে, ছেলে, মেয়ে, তোর স্বামী আর হলো তোর পুত্র, সবাইকে নিয়ে হাসি খুশি খুব ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি। আর কি, ছোট্ট করে দিলাম ভিডিওটা, কেন কি সবাই তো দেবে, ওই জন্যে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কাবেরী, হাউ আর ইউ? খুব ভালো থাকিস। আর আমাদের অনেকদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না, পাক্কা এবার দেখা করব কলকাতায় গেলে। হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কি স্মাইলিং, সবাইকে খুশি রাখিস, সুস্থ থাকিস। তোর সঙ্গে প্রথম দেখা সুশীল কৃষ্ণ প্রাঙ্গণে, তোর সঙ্গে প্রথম আলাপ অব্যক্ত দৃষ্টি আলিঙ্গনে, তোর কণ্ঠ প্রথম শোনা সুমধুর বাক্যালাপে, তোর সঙ্গে প্রথম কথা অহেতুক প্রলাপে। আজই ভালোবাসার প্রাঙ্গণে এলো খুশির দিন। শুভেচ্ছা আর ভালোবাসায় জানাই শুভ জন্মদিন। শুভ জন্মদিন কাবেরী, ভালো থাকিস, সুস্থ থাকিস। কাবেরী, তোর জন্মদিন আজকে দারুণ 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 একটা ব্যাপার। তো আজকে কিছু বলতে পারার সুযোগ পেলাম, তার জন্য অবশ্যই থ্যাঙ্কস তো তোকে দেবো তোর মেয়েকে, কারণ আজকে এরকম একটা সুযোগ করে দিয়েছে আমাদের জন্য। সত্যি কথা, ওদের কাছ থেকে আমার অনেক শেখার আছে। ওদের অনেক, ওরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, মেন্টালি ওরা অনেকটাই অ্যাডভান্স। এত সুন্দর একটা কিছু আইডিয়া করেছে তোর জন্য। তো যাই হোক, ও তো এমনিতে আমার খুব ফেভারিট। ব্লেসিংস রইল ওর জন্য, ভালো থাকুক, সারা জীবন এভাবেই হেসে খেলে লাইফটা কাটিয়ে দিক। আর তোর জন্মদিনে কী আর বলি, অনেক কথা মাথায় আসছে। বলতে গেলে তো রাত দিন এক হয়ে যাবে। অনেক স্মৃতি তো আমাদের আছে, একটুখানি ভিডিওতে তো শেষ করা যাবে না। তো যাই হোক, কিছু বলতে হবে।
তো খুব এক্সাইটেড লাগছে ব্যাপারটা, মানে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলতে পারি, কিন্তু ছোটো করে আনতে হবে ব্যাপারটাকে। তো স্মৃতিকে এক কথায় আনতে গেলে কি বলি, সত্যি কথা বলতে গেলে কি মাথায় খুব ভিড় জমেছে, অনেক কিছু। হ্যাঁ, একটা দিনের কথা তো খুব বেশি মনে পড়ছে, সেটা হচ্ছে যে সেই তোর বিয়ের সময়, তোর বিয়ের সময় আনন্দ করেছিলাম। জানি না, আমাদের নিজেদের বিয়েতে অত আনন্দ করতে পারিনি, স্বাভাবিক সেটা হয়ও না। তোর বিয়েতে আনন্দ করেছি, সেটা হয়তো ভাবতেই পারি না, এখন তো সত্যিই ভাবতে পারি না। তো যাই হোক, তো তোর বিয়েতে সেই মনে আছে আমার, তুই যখন পরের দিন, মানে বিয়ের পরের দিন যখন তুই শ্বশুরবাড়ি আসবি, আমি তার সময় তখন তোর সাথে তোর সেই ফার্নিচারগুলো আসবে, তো তার সাথে কে আসবে নিয়ে কথাবার্তা চলছে। আমি তখন পড়তে আসতাম হাইটোলাতে, কাকিমা বললো কে যাবে না, কাকিমা আমি যাবো। আমি চলে এসেছিলাম সেই গাড়িতে করে। তারপরে মানে তুই ফিজিক্যালি শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগে আমি পৌঁছে গেছিলাম, এবং এটা পৌঁছে যাওয়ার পরে তোর শ্বশুরবাড়ির লোকেরা এত কর্ডিয়ালি আমাকে অ্যাকসেপ্ট করেছিল, এত ভালো লেগেছিল, মনেই হয়নি যে আমি কোনো অন্য বাড়িতে আছি। এবং অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম। আমি সেখান থেকে পড়তে গেছিলাম, পড়ে আবার এসেছিলাম তোর বাড়িতে, এসে আবার রাত্রিবেলা বাড়ি ফিরেছিলাম, তখন অলোকদা এসেছিলো, তোরা চলে এসেছিলি, অনেক গল্প করেছিলাম। তারপরেও আমি অনেকবার গেছি, মানে যতবার গেছি ততবার মনে হয়েছে যে এই জায়গাটা বোধহয় আমার খুব চেনা জায়গা। বাড়ির লোকগুলো এত ভালো, তোরা বেসিক্যালি সবাই এত ভালো, সুতরাং মানে ব্যাপারটা খুব ম্যাচ করে গেছিলো। আর অলোকদার কথা কি বলবো, সবসময় এত স্মাইলিং ফেস, সবসময়। এই তোর ছেলের বিয়ের সময় লাস্ট দেখা হয়েছিল, তখন দেখেছিলাম সেই একই হাসি অলোকদার মুখে, সেই এতদিন আগেকার যে হাসি দেখেছিলাম, তারপর এখনও সে অলোকদার কাছে সেই হাসি। তো তোরা এইভাবেই লাইফটাকে কাটিয়ে দিয়েছিস অনেকখানি, বাকি জীবনটা এভাবে কাটিয়ে দে। আর তুই যেভাবে থাকিস, মানে তোর থেকে তো সত্যি কথা অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, তুই এভাবে হেসে খেলে কাটিয়ে দিচ্ছিস, সেভাবেই কাটিয়ে দে। আর তোর এই জীবনটা বারবার তোর কাছে ফিরে আসুক, নতুন নতুন আশা নিয়ে, নতুন নতুন আলো নিয়ে। এই বলে আজকে শেষ করছি। দেখা হলে অবশ্যই অনেক কথা হবে বলবো, আশা করি শীঘ্রই দেখা হতে পারে। দেখা হলে অবশ্যই অনেক কথা বলবো। আজকে এইটুকুই থাক। এই দিনটা সত্যি কথা তোর জীবনে বারবার ফিরে আসুক, এই কথা বলে আজকে রাখি। আবার একদিন দেখা হবে, তখন আবার কথা হবে।